বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। বাংলাদেশে 18 দলের ডাকা 48 ঘন্টা বন্ধের তৃতীয় দিনেও হিংসা অব্যাহত রয়েছে বাংলাদেশ জুড়ে। বাংলাদেশে 18টি বিরোধী দলের ডাকা অবরোধের তৃতীয় দিনে ব্যাপক হিংসা ছড়িয়ে পড়েছে গোটা দেশে। নাটোর ঢাকা সড়কে পাথর দিয়ে সড়ক অবরোধ করলে দ্রুতগামী একটি ট্রাক উল্টে একজন নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন জেলায় পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে 18 দলীয় জোট কর্মীদের সংঘর্ষ ঘটেছে বলে খবর পাওয়া গেছে। আজও দেশের বিভিন্ন স্থানে রেল লাইন উপড়ে ফেলেছে অবরোধকারীরা। নির্দলীয় নিরপেক্ষ সরকার না মেনে দশম জাতীয় সংসদের তফসিল ঘোষণা করার প্রতিবাদে সোমবার রাতে 18 দলীয় জোট 48 ঘন্টার রেল, নৌপথ ও সড়কপথ অবরোধের ঘোষণা দেয়। 3 দিনের অবরোধে রেল যোগাযোগ কার্যত অচল হয়ে পড়েছে। আজ ভোরে নওগাঁর আত্রাইয়ে রেল লাইন উপড়ে ফেলা হয়েছে। এদিকে পাটুয়াখালীর বদরপুর এলাকায় অবরোধকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে 18 দলীয় জোট নেতাদের সংঘর্ষে 4 জন গুলিবিদ্ধ ও 5 জন পুলিশ সহ আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক লোক। এছাড়া মেহেরপুর, নাটোর, রাজবাড়ী, কুমিল্লা সহ বিভিন্ন জেলাতেও চলছে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ। রাজধানী ঢাকার শাহজাহানপুর, রাজধানী মার্কেট সহ বিভিন্ন এলাকায়ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় বিএনপি ও জামায়াত কর্মীরা। রাজধানী ঢাকার প্রতিটি মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে বিপুল পুলিশ, বিজেপি ও র্যাবের বিশেষ টিম। জনগণের স্বার্থকে বিসর্জন দেওয়া, জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া, এই যে চেষ্টাটা আজকে বিএনপি করে যাচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আন্দোলন এইভাবে মানুষকে রেল লাইনের ফিস প্লেট তুলে অ্যাক্সিডেন্ট করে মানুষ হত্যা করা ষড়যন্ত্র, এই হত্যার দায় দায়িত্ব তো বিএনপি নেত্রীকে নিতে হবে। এই হত্যার যে হুকুমের আসামি হিসেবে একসময় তিনি চিহ্নিত হবেন। বাংলাদেশের জনগণ যদি ওই বিএনপির নেতাদের কার কটা দামি গাড়ি আছে, গাড়ির নাম্বারগুলি তালিকা নিয়ে তারাও যদি সেগুলি পোড়াতে শুরু করে আর প্রতিশোধ নিতে শুরু করে, তখন তাদের কেমন লাগবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া কৃষি মহকুমার উদ্যোগে ব্রহ্মা নদী এবং তুইকর্মা জল বিভাজিকা প্রকল্পের মোট 163 জন বেনিফিশিয়ারিকে অনুদান প্রদান করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া সহ অন্যান্যরা। তেলিয়ামুড়া কৃষি মহকুমার উদ্যোগে জল বিভাজিকা প্রকল্পে তেলিয়ামুড়ার ব্রহ্মা নদী এবং তুইকর্মা জল বিভাজিকা প্রকল্পের মোট 163 জন বেনিফিশিয়ারিকে মোট 11,95,000 টাকা চেকে প্রদান করা হয়। সবটাই ছিল অনুদান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য সমবায় মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, জল বিভাজিকা প্রকল্পের সিইও শরবিন্দু দাস, তেলিয়ামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সুকেন্দু বিকাশ দাস এবং তেলিয়ামুড়া নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারম্যান সুধীর সরকার প্রমুখ। উক্ত অনুষ্ঠানে জনসাধারণের উপস্থিতি ছিল লক্ষণীয়। আপনাদের সবাইকে অনুরোধ করবো যে আজকে আমরা টাকাগুলো বিলি করবো কিংবা চেক আমরা দেবো, এটাকে কাজে লাগান। কারণ এটা হচ্ছে মূল ভিত্তি। আমরা রাজ্য সরকার, ত্রিপুরা রাজ্য সরকার সবচেয়ে বেশি আমরা জোর দিয়েছি কৃষি ভিত্তিক যে গ্রামীণ যে অর্থনীতি। আপনার টাকা কোথায়? নাহলে সবজি, নাহলে পুকুর, নাহলে গাভীর দুধ থেকে শুরু করে শূকর পালন কিংবা কৃষি, তারপরে শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন তরকারি, এটা হচ্ছে মূল ভিত্তি। তা আপনার টাকা কোথায়? এই জমির উপর হচ্ছে মূল আপনার টাকা। এটাকে ইনভেস্ট করে এটাকে আরো বেশি কাজ করে, যেমন প্রতিটি পরিবার এখানে আলোচনা হয়েছে। আমরা শুধু যারা তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। মেলা ঘুরে আবার যান দুর্ঘটনা ঘটে আজ সকাল 6টা নাগাদ। একটি যাত্রীবাহী ক্রুইজার গাড়ি ও আলুবোঝাই ডিআই গাড়ির মুখোমুখি সংঘর্ষে 4 জন গুরুতর আহত হয়। আহতদের প্রথমে মেলাঘর হাসপাতালে এবং পরে জীবিতে স্থানান্তরিত করা হয়। আবারও যান দুর্ঘটনা ঘটল মেলাঘরে। আজ সকাল 6টা নাগাদ আলুবোঝাই ডিআই গাড়ি ও যাত্রীবাহী ক্রুইজার গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনা মেলাঘর পঞ্চপাণ্ডব চৌমুনি এলাকায়। ঘটনায় জানা যায় TR01W 1525 নম্বরের একটি আলুবোঝাই ডিআই গাড়ি সোনামুড়া থেকে আগরতলার দিকে আসছিল। অপর দিক থেকে আসা TR01B 2905 নম্বরের যাত্রীবাহী ক্রুইজার গাড়ির সঙ্গে পঞ্চপাণ্ডব এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে 4 জন যাত্রী গুরুতরভাবে আহত হয়। আহতদের প্রথমে মেলাঘর হাসপাতালে এবং পরে জীবিতে স্থানান্তরিত করা হয়। আমরা তো আওয়াজ পাই এলাম, সেটা দেখলাম গাড়ি চাপা পড়ে রয়েছে, 2 গাড়ি। কোনখানে তো পোস্টের সামনে গিয়েছি, কি গাড়ি? পোষার দিয়ে কতজন আহত হয়েছে? 2-3 জন আনছি, 4 জন আনছি আমরা। থেকে এরাটাই নামাই করছে, গাড়ি চালাইছে। কি কারণে হতে পারে? ঘটনাটা মুখোমুখি আছে। ড্রাইভারটি কিন্তু আলটো পাড়ির কাছাকাছি ফোন করে সামনে
তারাকে আপনি নিয়ে এসেছেন? হ্যাঁ, তারা লিয়ে আইছি, দুজন লিয়ে আইছি। কতজন আহত হয়েছে? আহত হয়েছে তো 4 জন দেখছি আমরা, এরপরে আরো পরে আইছে কিনা। এদিকে মেলাঘর হাসপাতালে বিদ্যুৎ না থাকায় মোবাইলের আলো দিয়ে কাজ চালাতে হয় চিকিৎসকদের। একটি সূত্রে জানা যায় আলু বোঝাই ডিআই গাড়ির আলুগুলি ছিল বাংলাদেশের এবং এই কারণে ডিআই গাড়িটি খুব দ্রুতগতিতে ছিল। অপরদিকে যাত্রীবাহী ক্রুজার গাড়িটিও দ্রুতগতিতে ছিল বলে এই দুর্ঘটনা বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এদিকে কিছুদিন পরপর এইভাবে মেলাঘরে সড়ক দুর্ঘটনা ঘটায় চিন্তিত মেলাঘরবাসী। দাবি উঠছে ট্রাফিক ব্যবস্থা নিয়েও। মেলাঘর থেকে তন্দ্রা লস্করের রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারতের নির্বাচন কমিশন এপিক কার্ডের ধরন বদলাচ্ছে, সাদা কালোর বদলে রঙিন এপিক কার্ড হবে। ভারতের নির্বাচন কমিশন এপিক কার্ডের ধরন বদলাচ্ছে। ইলেকট্রাল কার্ড সংক্ষেপে এপিক কার্ড করা হয়েছিল বা চকচকে রঙিন, দ্বিতীয় পর্যায়ে তা সাদা কালো করা হয়, এবার আবার রঙিন এপিক কার্ড। ভারতের নির্বাচন কমিশন তার সূচনা করছে 30 নভেম্বর ত্রিপুরা থেকেই। 2008-এর পর ভারতের নির্বাচন কমিশন বিশেষ হলোগ্রাম ব্যবহার করে আসছিল। এদিন রাজ্য নির্বাচন দফতরের আধিকারিকরা সবকিছু খতিয়ে দেখেন। 30 নভেম্বর বেলা 11টা নাগাদ আনুষ্ঠানিকভাবে নতুন ঝা চকচকে এপিক কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। যাদের পুরনো এপিক কার্ড রয়েছে তাদের 30 টাকার বিনিময়ে নতুন এপিক কার্ড সংগ্রহ করবে। নতুন ভোটারদের অবশ্য বিনামূল্যে নতুন ঝা ঝকঝকে এপিক কার্ড দেওয়া হবে। আগামী 6 জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার সোনামুড়া শ্রীমন্তপুর সীমান্তে বিএসএফ এর টহলরত অবস্থায় অবৈধ অনুপ্রবেশের সময় আটক করে এক নাইজেরিয়ান নাগরিককে তাকে তুলে দেওয়া হয় সোনামুড়া থানার পুলিশের হাতে। আবারও সোনামুড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সময় আটক করা হলো এক নাইজেরিয়ান নাগরিককে। ঘটনা গতকাল রাত 10টা নাগাদ। জানা যায় সোনামুড়া শ্রীমন্তপুর সীমান্তের বিএসএফ টহলরত অবস্থায় অবৈধ অনুপ্রবেশের সময় আটক করে ওই নাইজেরিয়ান যুবককে। পরে বিএসএফ তাকে আটক করে নিয়ে আসে শ্রীমন্তপুর বিওপিতে। বিএসএফ আজ তাকে তুলে দেয় সোনামুড়া থানার পুলিশের হাতে। সোনামুড়া থানার ওসি নারায়ণ সাহা বলেন, ধৃত নাইজেরিয়ান যুবকের নাম ডেভিড চিমা। তার কাছে যে ভিসা পাওয়া গেছে তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে গত 2 মাস পূর্বে। তাকে আগামীকাল সোনামুড়া আদালতে তোলা হবে বলে জানান ওসি। বিওপির স্টাফরা ডিউটিকালীন অবস্থায় রাত্রেবেলা একজন নাইজেরিয়ার নাগরিককে অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করার জন্য আটক করে। পরবর্তী সময় আজকে আমাদের কাছে নিয়ে আসে। ওর নাম হচ্ছে গিয়ে ডেভিড চিমা, নাইজেরিয়াতে ওর বাড়ি। ও যে পাসপোর্টটা নিয়ে এসছে সেটার ভিসার যে মেয়াদ, সেই মেয়াদ শেষ হয়ে গেছে আরো 2 মাস আগে। বাংলাদেশ থেকে আসার সময় গতকালকে ওকে বিএসএফ আটক করে, গতকালকে রাত্র প্রায় 10টা নাগাদ। ধারণা করা হচ্ছে কোনো আন্তর্জাতিক নেশা সামগ্রী বাণিজ্য চক্রের সাথে জড়িত থাকতে পারে ধৃত নাইজেরিয়ান যুবক। এইভাবে কিছুদিন পর পর সীমান্ত এলাকা থেকে এ ধরনের নাইজেরিয়ান যুবক গ্রেপ্তারের ঘটনায় উদ্বিগ্ন সোনামুড়া বুদ্ধিজীবী মহল। দাবি উঠেছে সীমান্তের বিএসএফ এর টহলদারি বৃদ্ধিতেও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। চণ্ডীপুর ব্লকের অধীনে সরোজনী পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে এক মেগা টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে মোট 200 শিশুকে 5টি রোগের প্রতিষেধক টিকা খাওয়ানো হয়। চণ্ডীপুর ব্লকের অধীন সরোজনী পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে এক মেঘা টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয়েছে। শিবিরে 2 শতাধিক শিশুকে 5টি রোগের প্রতিষেধক টিকা খাওয়ানো হয়েছে। একটি শিশুকে টিকা খাইয়ে শিবিরের সূচনা করেন গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ দপ্তরের অধিকর্তা ডি ডার্লং, চণ্ডীপুর ব্লকের বিডিও শিবজ্যোতি দত্ত, মেডিকেল অফিসার ডক্টর নিহার রঞ্জন দাস প্রমুখ। সরোজনী জামতৈল বাড়ি এবং বাংরং ও গোকুলপুর পঞ্চায়েত এলাকার শিশুদের টিকাকরণের লক্ষ্যে আজকের এই শিবির। চা বাগিচায় উপজাতি চপসিলি জাতীয় অংশের বসবাস এই পঞ্চায়েতগুলিতেই বেশি। এদের একটা অংশ শিশুদেরকে টিকাকরণে তত আগ্রহ নয়। চণ্ডীপুর ব্লক এলাকার সব শিশুকে টিকাকরণের লক্ষ্যেই চণ্ডীপুর ব্লক প্রশাসন বিশেষ এই শিবিরের আয়োজন করেছে। এই ব্লক এলাকায় শিশুদের পুষ্টির প্রকল্পে ছোট আকারে মুরগির ফার্ম করা হচ্ছে। প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 5টি করে মোরগ থাকবে। এই মোরগের ডিম শিশুদের খাওয়ানো হবে। আমাদের আশা কর্মী যারা আছে, পঞ্চায়েতের যারা দায়িত্বে আছেন, তাদেরকেও সেই অ্যাওয়ারনেসটা করতে হবে যে বাড়ি ঘরে ডেলিভারি নয়, ডেলিভারিটা যাতে হাসপাতালে হয়, 100% যাতে আমরা হাসপাতালে করতে পারি তার উদ্যোগ সেখানে নিতে হবে। সেই চেষ্টা নিশ্চয়ই আমরা করতে পারবো, কারণ আমরা দেখেছি আমাদের এই উদ্যোগে সমস্ত অংশের মানুষ চলার জন্য ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হবে এবং তারাই সেখানে বিভিন্ন কাজ পরিচালনা করবেন। সেই দিকে তাদের দিকে নজর রেখে আমাদের এই কাজটি করা। এবং আজকের অনুষ্ঠানে
আমি আবারও গৌরনগর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে নমস্কার জানিয়ে এবং আজকে আমরা হালাইছড়া অঙ্গনওয়াড়ি সেন্টারে একটা শুরু করেছি। এই ইন্টিগ্রেটেড পোল্ট্রি কাম কিচেন শেডের পেছনে যে ইয়েটা কাজ করেছে, আমাদের কনসেপ্টটা কাজ করেছে, তা হলো অঙ্গনওয়াড়ি সেন্টারের মধ্যে বেশিরভাগ সময় কিছুটা খাদ্য উদ্বৃত্ত থাকে। সেই উদ্বৃত্ত খাদ্যটা আমরা পোল্ট্রি শেডে যে পোল্ট্রি বার্ডস আছে বা মুরগি আছে সেগুলোকে দিয়ে আমরা প্রোডাক্টিভ কিছু আমরা পেতে পারি। তারপর যে পোল্ট্রির যে এক্সট্রা বা ওয়েস্ট প্রোডাক্টটা থাকে সেই ওয়েস্ট প্রোডাক্টটা দিয়ে আমরা কিছু গার্ডেন করতে পারি। তো সেজন্য আমরা এক্সপেরিমেন্টাল প্লট হিসেবে মনোহরকে বেছে নিয়েছিলাম। কৈলাসহর থেকে অয়ন মজুমদারের রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া ডিইউএফ এর ৫৫তম মোহরছড়া অঞ্চল কমিটির উদ্যোগে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতির সমালোচনায় মুখর ছিলেন। ডিওএফআই ৫৫তম মোহরছড়া অঞ্চল কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয় আজ তিসাবাড়িস্থিত কাশীনগরবাসী কমিউনিটি হল ঘরে। আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক মনীন্দ্র দাস, সিপিআইএম বিভাগীয় সম্পাদক সুধীর সরকার, সংগঠনের রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী সহ আরও অনেকে। দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে সম্মেলনের কাজ শুরু হয়। প্রায় ১৫০ জন প্রতিনিধি ৮টি ইউনিট থেকে সম্মেলনে যোগ দেয়। সম্মেলনে বক্তারা কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী এবং বেকার বিরোধী নীতির বিরুদ্ধে তীব্র সমালোচনায় মুখর ছিলেন। ৪০ লক্ষের উপর শূন্যপদ করে আছে, একমাত্র রেল দপ্তরে ২.৫ লক্ষের উপর শূন্যপদ। ১৮ সেপ্টেম্বরে সার্কুলার বলছে যে এই পদগুলো খালি আছে এগুলো অবলুপ্তি করো, যে পদগুলো ১ বছরের বেশি হয়েছে এগুলো বাদ দিয়ে দাও। কে বলছে? দিল্লি সরকার। দিল্লি সরকার বলছে। দিল্লি সরকার আমাদের রাজ্য সরকারকে বলছে ট্যাগ পরীক্ষা না দিয়ে তুমি আন্ডার গ্রাজুয়েটে চাকরি দিতে পারবে না। আমাদের রাজ্য সরকার দরবার করে বলছে এবারের জন্য অন্তত আমাদের ছাড় দাও, আমরা যে প্যানেল করেছি সেই প্যানেলটাকে চাকরি দেওয়ার ব্যবস্থা করতে দাও। আমরা জানেন আপনারা সুদীপ বর্মনের চিঠি নির্বাচনের আগে আপনারাও মিছিল করেছেন, জানেন না আপনারা সুদীপ বর্মনের চিঠি। সুতরাং এই কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে লড়াই না করে আপনি আপনার রাজ্যে চাকরি চিন্তা করতে পারবেন? অনেকে কয় কেন্দ্র দেখায় মাইকের সামনে বলতে আমাদের সাংবাদিক বন্ধুরা ক্যামেরার মধ্যে তুলছে, বলতে আমার আপত্তি নেই। তো আমাকে মাঝে সাংবাদিক বন্ধুরা ধরে আপনারা শুধুমাত্র ডিওএফআই কেন্দ্রের বিরুদ্ধে কন। তাই আমি বলছি কি বলবো, রাজ্যের বিরুদ্ধে বলবো নাকি? যদি দেখাতে পারেন যে রাজ্যের সরকার বলেছে খালি পদে চাকরি দেবো না, ইন্টারভিউ নেবো না, আমি রাজ্যের বিরুদ্ধে বলবো? আমরা তো বামফ্রন্ট সরকারের দাবিদারি করি না। কিন্তু আমি আপনাদের জানার জন্য বলছি ১৮ সেপ্টেম্বর যখন দিল্লি সরকার সার্কুলার দিয়ে বলছে চাকরি দেওয়া যাবে না, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের অর্থমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছে আমরা বামফ্রন্ট ক্ষমতায় থাকলে চাকরি দেওয়া বন্ধ হবে না, অল্প হলেও আমরা চাকরি দেব। এটাই হচ্ছে আজকের সময়ের নীতি। এই জায়গায় আমি আপনাদের কাছে বলবো হাততালির জন্য না, এই চর্চা আপনাদের করতে হবে। আপনারা ২৫০০ যুবকের নেতা, ২৫০০ যুবকের কাছে এই কথা নিয়ে যেতে হবে যে চাকরির লড়াইকে শক্তিশালী করতে হলে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করতে হবে। আমাদের যে স্লোগান, এবার ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস বিজেপিকে বাদ দিয়ে তৃতীয় বিকল্পের একটা সরকার তৈরি করার জন্য যে বামপন্থীদের লড়াই, সেই লড়াইকে মোহরছড়ার প্রতি ঘরে ঘরে নিয়ে যাওয়ার জন্য এই সম্মেলনে আপনাদেরকে প্রতিজ্ঞা করতে হবে। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। উচ্চ আদালতে আবার নাকচ হলো সুশীল চৌধুরীর আইনজীবীর আবেদন। বিচারক আবেদন নাকচ করে জেলা আদালতের সময়সূচি বহাল রেখেছেন। উচ্চ আদালতে আবারও নাকচ হলো সুশীল চৌধুরীর আইনজীবীর আবেদন। গণদূত পত্রিকা কার্যালয় ত্রয়ী হত্যা মামলার অতিরিক্ত জেলা দায়রা আদালতে সাক্ষ্য বাক্য গ্রহণের দায়রা বিচারকের নির্দেশ অনুযায়ী দিনক্ষণের কিছুটা পরিবর্তন চেয়ে উচ্চ আদালত একটি আপিল করেছিল। সুশীল চৌধুরীর আইনজীবী কে বিশ্বাস আদালতের বিচারপতি সুভাষিস তলাপাত্র সুশীল চৌধুরীর আইনজীবীর আবেদন নাকচ করে জেলা আদালতের সময়সূচি বহাল রেখেছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দক্ষিণ জেলার পিয়ারবাড়ি থানার পুলিশ আবার প্রচুর পরিমাণে নেশা সামগ্রী ফেন্সিডিল উদ্ধার করল। অভিযানের নেতৃত্বে ছিলেন পিয়ারবাড়ি থানার এসআই স্বপন দাস। আবারও প্রচুর পরিমাণে নেশা সামগ্রী ফেন্সিডিল উদ্ধার করল দক্ষিণ জেলার পিয়ারবাড়ি থানার পুলিশ। ঘটনা গতকাল রাত আনুমানিক ৯টা নাগাদ। ঘটনায় জানা যায় পিয়ারবাড়ি থানা এলাকাধীন বরপাথুরি জয়চাঁদপুর এলাকার পুলিশ টহল দেওয়ার সময় গোপন খবরের ভিত্তিতে একদল পাচারকারীকে ধাওয়া করে। এতে পাচারকারীরা ২ কার্টুন ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। কার্টুনগুলির মধ্যে ১০২ বোতল ফেন্সিডিল পাওয়া গেছে। অভিযানের নেতৃত্বে ছিল পিয়ারবাড়ি থানার এসআই স্বপন দাস। উদ্ধারকৃত ফেন্সিডিলগুলি আসল না নকল তা নিয়েও সন্দেহ রয়েছে পুলিশের, কারণ ফেন্সিডিলগুলোর বোতলের লেবেলগুলো দেখতে অনেকটা পুরানো বলে মনে হয়। তাছাড়াও এই সমস্ত এলাকাগুলি থেকে আগেও পিয়ারবাড়ি থানার পুলিশ নকল ফেন্সিডিল, মদ ইত্যাদি উদ্ধার করেছে। তাই সন্দেহ করা হচ্ছে এগুলো নকল হলেও হতে পারে।
2013 আমরা মোবাইল ডিউটিতে বের হয়েছি সন্ধ্যা সময় পিয়ারবাড়ি পিএস থেকে। জয়চাঁদপুর যাওয়ার পরে আমরা একটা টেলিফোনিক ইনফরমেশন পাইছি যে কিছু পেন্সিডিল নিয়ে আসে একটা লোক আইতে আছে। যথারীতি আমরা যখন ওইখানে মুভ করছি পেন্সিডিল 2টা কার্টনের মধ্যে পেয়েছি। তো এগুলো 102 সিজার করে ওখান থেকে আমরা নিয়ে এসেছি। আজকে কোর্টে অলরেডি ফরওয়ার্ডিং আমরা দিয়ে দিয়েছি। কাউকে খুঁজে পাননি তো আপনারা? না। এগুলো কি আসল না নকল মনে হচ্ছে? এগুলো তো দেখুন আমি ঠিক বুঝতে পারছি না, তবে দেখা যাচ্ছে আসলের মতোই, কিন্তু এই যেহেতু নকল ফেন্সিডিল অনেক আপনারা ধরেছেন, তখন পেয়েছিলাম, তখন আমরা পেয়েছিলাম যে ওই 1 লিটারে 2 লিটারের বোতলের মধ্যে কিছু কেমিক্যাল পেয়েছিলাম। তখন আমরা বুঝতে পেরেছি যে এটা তৈরি হচ্ছে, কিন্তু এবার এগুলো পাইনি। না পাওয়াতে এগুলো বুঝতে পারছি না, দেখা যাচ্ছে তো আসলের মতো। তবে কালকের এই ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আরকেএস গ্যাস এজেন্সির বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগের কারণে রাস্তায় বসে বিক্ষোভ শুরু করে বুদ্ধমন্দির এলাকার জনসাধারণ। আইওসি এবং গ্যাস এজেন্সিগুলোর দৌড়ত্বে রাজ্যবাসী আগেই বিরক্ত। গ্রাহকরা পায়ে অভিযোগ তুলে সঠিক সময়ে এজেন্সি থেকে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না। রাজধানীর বুদ্ধমন্দির সংলগ্ন আরকেএস গ্যাস এজেন্সির বিরুদ্ধেও এরকম অভিযোগ রয়েছে। কিন্তু এদিন সাত সকালে ওই এলাকার গ্রাহকরা ক্ষোভে ফেটে পড়েন অনেকটি কারণে। গ্রাহকদের বক্তব্য ছিল আরকেএস এজেন্সির বুদ্ধমন্দিরের কাউন্টার স্থানান্তর করা যাবে না। জানা গিয়েছে এই এজেন্সির কাউন্টারটি বরজলায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এজেন্সির মহিলা গ্রাহকরা কাউন্টার স্থানান্তর হওয়ার প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে। বুদ্ধমন্দির থেকে অভয়নগর যাওয়ার রাস্তাটিতে সব সময় যানবাহন চলাচল করে, যার ফলে রাস্তা বন্ধ থাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। পার্শ্ববর্তী ভিআইপি রোডের যান চলাচলেও এর কিছুটা প্রভাব পড়ে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। করবু ব্লকের পোয়াংবাড়ি এডিসি ভিলেজের সগরমপাড়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয়টি নানা সমস্যায় ভুগছে। দীর্ঘদিন ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করছে স্কুল কর্তৃপক্ষ। করবুক ব্লকের পোয়াংবাড়ি এডিসি ভিলেজের সংগ্রামপাড়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয় দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় জর্জরিত। 2006 সালে বিদ্যালয়টি স্থাপিত হলেও এখন পর্যন্ত বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে ছাত্রছাত্রীদের বসার জন্য একটি বেঞ্চও দেওয়া হয়নি। বাধ্য হয়ে ছাত্রছাত্রীদের মেঝেতে মাদুর বিছিয়ে ক্লাস করতে হচ্ছে। বিদ্যালয়টিতে নেই কোনো পানীয় জলের ব্যবস্থা। বিদ্যালয়ের মাঝখানে পানীয় জলের জন্য একটি মার্ক 2 বসানো হলেও তা বহুদিন ধরে অকেজু হয়ে আছে। পানীয় জলের অভাবে মিড ডে মিল প্রকল্পে ব্যাঘাত ঘটছে। বর্তমানে বিদ্যালয়ের মাঝখানের অকেজু মার্ক 2টি বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছে। যে কোনো সময় ছাত্রছাত্রীরা দুর্ঘটনার কবলে পড়তে পারে। বিদ্যালয়ের শ্রেণীকক্ষের সিলিংগুলি বিপজ্জনক অবস্থায়, ফলে ছাত্রছাত্রীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। শৌচাগার থাকলেও তা জলের অভাবে অকেজু হয়ে আছে। বিদ্যালয়ের চারদিকে নেই কোনো বাউন্ডারি ওয়াল। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সূর্যকান্ত জমাতিয়া জানান, বিদ্যালয়ের সমস্যাগুলি স্কুল পরিদর্শককে বহুবার জানালেও কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। উপযুক্ত পরিকাঠামোর অভাবে গ্রাম্য ত্রিপুরার শিক্ষা ব্যবস্থার বেহাল চিত্র ফুটে উঠছে। করবুক থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহরের যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতে রেগার মজুরি না পাওয়ার অভিযোগে কংগ্রেস দলের শ্রমিকরা পঞ্চায়েত ঘেরাও করে। রেগার মজুরি না পাওয়াতে যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের অফিস ঘেরাও করে কংগ্রেস দলের শ্রমিকরা। দীর্ঘ 4 ঘন্টা ঘেরাও থাকার পর খবর পেয়ে ছুটে আসেন পঞ্চায়েত এক্সটেনশন অফিসার। তার উপস্থিতিতে কংগ্রেস দল ও সিপিআইএমের দলের কর্মীদের হাতাহাতি হয়, যদিও তা বেশি দূর অগ্রসর হয়নি। গত অক্টোবর মাসে পুজোর কাজ করে এনরেগার শ্রমিকরা এই কাজের টাকা সিপিআইএম দলের শ্রমিকরা পেলেও কংগ্রেস দলের শ্রমিকরা পায়নি। বারবার সচিবকে বলার পর মজুরি না পেয়ে তারা আজ অফিস ঘেরাও করে। এমনকি ওই মজুরির জন্য গৌরনগর বিডিওকে লিখিত জানান কংগ্রেস দলের পঞ্চায়েত সদস্য গোরা সূত্রধর। 140 জন শ্রমিক মজুরি পায়নি। বেলা 3টা নাগাদ খবর পেয়ে ছুটে আসেন পঞ্চায়েত এক্সটেনশন অফিসার। শুরু হয় আলোচনা, তার মধ্যে একসময় হাতাহাতি হয় দুই দলের মধ্যে। পরিশেষে 10 দিনের মধ্যে তদন্ত করে 140 জন শ্রমিকদের মজুরি দেওয়া হবে বলে লিখিত দিলে শ্রমিকরা তাদের আন্দোলন তুলে নেয়। তাহলে পেমেন্ট কেন হলো না? তাদের ন্যায্য পাওনাটা হয়তো দেরি হতেছে কি লিখে? এটা তো রাজ্য সরকারের যে নীতি আছে, গরিব মানুষের জন্য যে নীতি, যে নির্দেশিকা, এর বিরুদ্ধে কাজ করতেছেন না আপনি? আমি ঠিক আছে, কারণ আমি তো পঞ্চায়েত সচিব হিসাবে রাজ্য সরকার যে নীতি, এর বিরুদ্ধে তো আপনার কাজটা হয়েছে। আপনি এই ব্যাপারে আপনার কি বক্তব্য? আমি একার দ্বারা তো কোনো পঞ্চায়েতের সিদ্ধান্ত নিতে পারি না। আমার পঞ্চায়েত প্রধান আছে, পঞ্চায়েত মেম্বার আছে,
ওরা আলোচনা চালাইতেছে, একটা সমস্যা লাগছে এটা সমাধানের জন্য। সমস্যাটা কি? ওই তো এক পার্টি কইতাছে মানে আমরা পাইছি না, এক পার্টি পাইছে, ওই পাইছি না আর দেওয়ার লাগিয়া মানে আলোচনা চলছে আর এক পার্টি পাইলো, এক পার্টি পাইলো না কেন? এটাই তো ওই প্রধান এটার লাগিয়া মানে আমি তো সব সাইডে ভিজিট করতেও পারছি না। হ্যাঁ, প্রধানেই লিস্ট করছেন, আপনি তো ইমপ্লিমেন্টিং এর দায়িত্ব, পঞ্চায়েত ইমপ্লিমেন্টিং দায়িত্ব ঠিক আছে, ডিসিশন নেয় তারা, implement করবেন আমরা। আপনার কাছে টাকা আছে, শ্রমিকরা তাদের ন্যায্য টাকা পাইতেছে না, আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারতেছেন না, এর কারণটা কি? তো মানে প্রধানের সিদ্ধান্ত সারা তো প্রধানের সাথে আলোচনা ক্রমে তো আমি সিদ্ধান্তে যাবো। 2 মাসের মধ্যে কি আলোচনা সম্ভব হয়নি প্রধানের সঙ্গে? ওইটাই তারা সম্ভব করিয়া নিতে পারতেছে না। আর মধ্যে কিছু একটা আলোচনা চলছিল, হয়তো মানে আদান প্রদানে এটা আবার এই ঘটনাটা কি আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? না, ঊর্ধ্বতনে জানানি হয়েছে না, মানে আমাদের মধ্যে সীমাবদ্ধ রেখে যাতে সমাধান হয় কতটুকু মানে আলোচনা। যারা টাকা পাইছে না তাদের টাকা আগামী 10 দিনের মধ্যে আমরা পেন্ডিং এনকোয়ারি শেষ হওয়ার পরে যারা যারা টাকা পাইতো সবাই টাকা পাইবো। আমরা 10 দিনের সময় নিতেছি, আমরা এনকোয়ারি কন্ডাক্ট করবো, আমরা যত তাড়াতাড়ি সম্ভব এনকোয়ারি করবো। এখানে লিখেছি যে 10 দিনের টাইম নিয়ে 10 দিনের মধ্যে আমরা এনকোয়ারি শেষ করিয়া যারাই টাকা পায় সবাই টাকা লিগ্যালভাবে সবাই পাইব। ঠিক আছে, যারাই টাকা পায় সবাই পাইবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি পূজার ঈদের যে টাকা আসলো এই যুবরাজনগর পঞ্চায়েতে আমরা জনগণের সবে কাজ করছে, আমরা কাজের টাকাটা পঞ্চায়েত সেক্রেটারি দিব হয়ে আজ পর্যন্ত টাকাটা দিছে না, টাকাটা হচ্ছে না। এর বাদে তাই 5 তারিখের টাইম দিছিল, গত মাসের 5 তারিখের টাকাটা পেমেন্ট করব, 5 তারিখেও পেমেন্ট করছে না। এই পেমেন্টের টাকাটা না পাওয়ার কারণে আজকে আমরা পঞ্চায়েত অফিস ঘেরাও করছি, পঞ্চায়েত সেক্রেটারিরে এবং প্রধানরে, যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সেক্রেটারি এবং উপপ্রধানরে আমরা ঘেরাও করছি। আজকে আমরা এই টাকা সবাই শ্রমিক লইয়ার ঘেরাও করছি, এই টাকাটা আমরা